ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি জেনারেল ম্যাথ ফুল কোর্সের আমাদের চ্যাপ্টার 17 মানে স্ট্যাটিস্টিক্সের লেকচার 4-এ। এই লেকচারটাতে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে, যাকে বাংলাতে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আর এর পাশাপাশি কেন্দ্রীয় প্রবণতার 3টা ধাপ আছে আলাদা আলাদা, মানে 3 রকমের কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আমরা আলোচনা করি মূলত এসএসসি লেভেলে। তার মধ্যে অন্যতম যেটা সেগুলো হচ্ছে তোমার মনে করো গড়, মধ্যক এবং প্রচুরক, মানে মিন, মিডিয়ান আর বেসিক্যালি হচ্ছে আমাদের প্রচুরক নিয়ে ডিল করায় আর কি। হাউ এভার মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই 3টা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করার আগে আজকে শুধুমাত্র আমরা গড় নিয়ে আলোচনা করবো, কারণ গড়ের 3টা পদ্ধতিতে আসলে প্রশ্ন আসে এই গড় থেকেই। সো মোরলেস আমাদের এগুলাই আজকে ডিসকাশনের টপিক থাকবে। আমাকে একটু বলো তো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা বা সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার কিনা? সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার কিনা? ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিয়েছো টেক্সটে। আজকে আমি অলরেডি মানে ছকটা করে নিয়ে আসছি, যাতে করে আজকে আর ক্লাসে এটা নিয়ে সময় নষ্ট না হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে ছকটাই বিচ্ছিরি হয়ে যায়। আজকে হবে না ইনশাল্লাহ। তো আমরা আজকে পড়াশোনা করবো একদম প্রথম থেকে যেটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা দ্বারা যাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। অলরাইট, অলরাইট, অলরাইট। জিনিসটা বোঝানোর আগে একটা সিম্পল জিনিস একটু তোমাদেরকে বুঝাই, হ্যাঁ? তারপর হচ্ছে আমি এই জিনিসটাতে যাচ্ছি। একটা সুন্দর অ্যানালজি চিন্তা করে দেখো তো, তোমার ক্লাসের মধ্যে যখন 100 জন ধরো পরীক্ষা দিল, একটা ক্লাসের মধ্যে 100 জন পরীক্ষা দিল, তুমি আমাকে একটু বলো তো, পরীক্ষার সেট করা হচ্ছে পাস মার্ক হচ্ছে 40 আর এ প্লাস হচ্ছে 80, বেশ ভালো মার্কস। এরপরে হচ্ছে এদিকে, তার মানে তুমি একটু চিন্তা করে দেখো তো, 100 মার্কসের পরীক্ষা 100 জন দিল, এটার মধ্যে সবচাইতে বেশি কত মার্কস হতে পারে? ধরলাম ভাইয়া 90 থেকে 100 পর্যন্ত অনেক ভালো মার্কস এটা পেতে পারে। তাহলে এবার চিন্তা করে দেখো তো, ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টে কি 100 থেকে 90 মার্কস পায়? পায় না। ধরো হচ্ছে আমার এই 100 জন পরীক্ষার্থী দিচ্ছে, সো 90-এর উপরে পাচ্ছে আমি ধরলাম হচ্ছে সর্বোচ্চ 20 জন। এরপর ধরো 80 পাচ্ছে, ধরো 90-এর উপরে এতজন পায় না ইন জেনারেল, ধরো 5 জন। 80 থেকে 90 এর মধ্যে পেল হচ্ছে ধরো 15 জন, এরকম। আবার আমি উল্টা দিকে একটু চিন্তা করে দেখি তো, 90 তো অনেক ভালো মার্ক, 90 থেকে 100 এরা অনেক ভালো মার্ক। 1 থেকে 10-এর মধ্যে মানে 0, 1, 2 এগুলো কেউ পায় বলো তো? খুব কম স্টুডেন্ট পায়, 1 জন 2 জন 3 জন। তারপর 10 থেকে 20 কতজন পায় বলো তো? তার থেকে হয়তো বা আরেকটু বেশি পায়, মানে 10 থেকে 20 তো মোটামুটি ভালো মার্ক 0 থেকে 10-এর মধ্যে। সো এটা পায়। 30-এর দিকে গেলে আরেকটু স্টুডেন্ট বাড়ে, 40-এর দিকে আরেকটু বাড়ে স্টুডেন্ট সংখ্যা, মানে মার্কস পাওয়ার সংখ্যা। 50 থেকে 60 যখন পায় এই মার্কস রেঞ্জের মধ্যে, যারা একটু মোটামুটি লেভেলের স্টুডেন্ট, মানে যারা একটু কম পড়াশোনা করেও মোটামুটি যারা পার পেতে চায়, বা একটু ফাঁকিবাজ যারা যারা আছে, ওইখানে স্টুডেন্ট প্লাস ভালো স্টুডেন্টের পরীক্ষা যদি কোনো ক্রমে এটা খারাপ হয়ে যায়, সে এটা পেতে পারে। তাহলে চিন্তা করে দেখো তো জিনিসটা কি, আমার একটা হায়ার রেঞ্জের স্টুডেন্টরা খুব কম মার্কস পাচ্ছে, একদম লোয়ার রেঞ্জের স্টুডেন্টরা মানে লোয়ার রেঞ্জের মার্কসটা তাও কিন্তু কম পাচ্ছে কিছু স্টুডেন্ট। বাট সবচেয়ে বেশি স্টুডেন্ট কোথায় বলো তো? এই যে আমি যখন 40 থেকে 70 পর্যন্ত বা 40 থেকে 80 পর্যন্ত যখন একটা রেঞ্জ করে দেই, এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট। তাহলে আমি এটাকে যদি একটু গ্রাফ আকারে প্রকাশ করি, দেখো গ্রাফ আকারে বলতে ভাইয়া কেমন? গ্রাফ হচ্ছে এরকম, ধরো আমি মার্কস দিলাম 10, 20, 30, মানে এটা একটা রেঞ্জ 20 থেকে 30, 30, 40, 50, 60, 70, 80, 90, ধরো 100। এটা একটা আমি রেঞ্জ দিলাম। রেঞ্জ দেওয়ার পর আমি ওয়াই এক্সিসে আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে
স্টুডেন্ট সংখ্যা ধরলাম 5 10 এরকম করে দিলাম, 5 10 15 20 এরকম করে। তো তুমি দেখবা এদেরকে যদি সুন্দর মতো আমি সাজাই, 100 জন স্টুডেন্টের যদি নাম্বারগুলোকে আমি সাজাই, দেখবা যে গ্রাফটা অনেকটাই এরকম হয়। 0 নাম্বার তো পাই না, অনেকটা দেখতে না এরকম একটা গ্রাফ হয়। ভাই এটার মানে কি? এটার মানে হচ্ছে সর্বোচ্চ নাম্বার আমি পেয়েছি কত, 90 পর্যন্ত, যেখানে স্টুডেন্ট নাম্বার হচ্ছে সর্বোচ্চ একজন হতে পারে এরকম। তো এটা হচ্ছে যে এই পাশে কতজন স্টুডেন্ট আছে, দেখো 20 জন স্টুডেন্ট পেতে পারে, ধরো 45 রেঞ্জে, এই রেঞ্জে গিয়ে আমি সর্বোচ্চ নাম্বার পাচ্ছি। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এই পাশেও কম এই পাশেও কম, সবচেয়ে বেশি দেখো তো মাঝখানের জায়গাটা না, এই মাঝখানের জায়গাটা আমরা সবসময় কি বলি বলো তো, কেন্দ্র। তার মানে কি, এই যে একটা বিন্দুতে একটা জায়গায় একটা স্পেসে অন্যান্য যে গঠন সংখ্যা, অন্যান্য যে মান, অন্যান্য যে ভ্যালু, প্রত্যেকটা জিনিস একটা পয়েন্টে কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে কিনা দেখো তো। এই পাশেও কম এই পাশেও কম, সবাই আস্তে আস্তে কোথায়, এই এই একদম সেন্ট্রাল পয়েন্টটা এটার মধ্যে আসতে চায় না। দেখো তো সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে এখানে সবচেয়ে বেশি মান হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা তো সংখ্যা নিয়ে খেলবো, আমরা ডেটা নিয়ে খেলবো, আমরা ইনফরমেশন নিয়ে খেলবো, তাই না? এই জিনিসটাকে বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। আমাকে একটু তোমরা বলো তাহলে, আমরা যখন বলবো তাহলে কোনো একটা ইনফরমেশান কিংবা আমরা যদি বলি ডেটা বা উপাত্তগুলোর কোথায় মানে প্রবণতা হয় দেখো তো, এখান থেকে ইনফরমেশনগুলো কোথায় আসতে চায়, এদিকে, এখান থেকে ইনফরমেশনগুলো এখানে আসতে চায়। তার মানে কেন্দ্রে আসার যে প্রবণতাটা আছে, প্রবণতাকেই বলা হয় আসলে সেন্ট্রাল টেন্ডেন্সি। তুমি কি কখনো দেখছো যে, বলো তো আমাকে একটা জিনিস বলো, তুমি আমাকে বলো তো কখনো 5 10 অ্যান্ড ধরিয়ে হচ্ছে আমি আরো 5, না 5 না ধরে আমি ধরি 5 10 15, ওকে, এই তিনটার গড় নির্ণয় করতে যখন আমি তোমাকে বলেছিলাম, তুমি কি করতে ছোটবেলায়, ভাই এদেরকে যোগ করবো, যোগ করলে কত আসে 30, তাহলে গড় করতাম কি, মোট নাম্বার সংখ্যা আর নাম্বারগুলো যোগফল, তাহলে 30 ডিভাইডেড বাই 3 কত আসে, এটা এটা আসে হচ্ছে 10। তুমি কি কখনো দেখেছো যে আমাদের কখনো কোনো গড় এই যে সর্বোচ্চ নাম্বারের আশেপাশে থাকে অথবা সর্বনিম্ন নাম্বারের আশেপাশে থাকে? থাকে না, থাকে কোথায়, এদের যে মাঝখান বরাবর কোনো জায়গা, দেখো এই যে 10, এদের মাঝখানে কি আছে, ক্রম অনুসারে সাজালে 5-এর পর 10, 10-এর পরে 15, ক্রমানুসারে যদি সাজাই এদের একদম মাঝখান বরাবর যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলোর আশেপাশে আমাদের গড়টা থাকে। এই জন্য বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে স্ট্যাটিস্টিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মাই ডিয়ার স্টুডেন্টস, বইয়ের কোনো টপিক দরকার নাই, আমি জানি আমি এখন পর্যন্ত যা বলেছি এখান থেকে হয়তো বা তোমরা পরীক্ষা খাতায়ও লিখতে পারো না, এটা পরে বলতেছি পরীক্ষা খাতে কিভাবে লিখবা। বাট আমাকে একটু বলো তো তোমরা কি আইডিয়াটা ধরতে পেরেছো কিনা, সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে, বা এই যে কেন্দ্রীয় প্রবণতা, এই আইডিয়াটা কি একটু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তো সবাই। এই আইডিয়া কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সেন্ট্রাল টেন্ডেন্সির আইডিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমি একটু সংজ্ঞাটা লিখে দিই। কিছু অবিন্যস্ত উপত্যকে তাদের ক্রমানুসারে সাজালে কেন্দ্রীয় প্রবণতা বলে।
তার মানে কি কিছু অবিন্যস্ত, আমাদেরকে অনেক এলোমেলো কিছু মানে উপাত্ত দেওয়া থাকতে পারে, তাদেরকে সাজিয়ে যখন মানে ক্রমানুসারে যখন সাজানো হয় তখন দেখা যাচ্ছে তাদের উপাত্তের মানসমূহের কেন্দ্রের দিকে, ওই যে আমি বললাম না মাঝখান বরাবর বেশি থাকে, কেন্দ্রের দিকে পুঞ্জীভূত মানে সবাই চলে আসার যে প্রবণতা থাকে সেটাকে বলা হয় কি বলো তো আমাকে, সেটাকে বলা হচ্ছে তোমার কেন্দ্রীয় প্রবণতা। এটা আমাদেরও একটা সাইকোলজি ওয়ার্ক করে যে এরকম যে আসলে সবসময় মনে হয় যে না পরীক্ষা যখন খারাপ হয়ে থাকে, পরীক্ষা ভালো হলে তো আলহামদুলিল্লাহ আমি মানে একটা হুনু মানে এমন বাসায় ভাব থাকে, যখন পরীক্ষা খারাপ হয় তখন কি বলো তো, ক্লাসের সবচাইতে বেশি স্টুডেন্টই কিন্তু পরীক্ষা খারাপ করেছে। এটা ধরো হচ্ছে একটা পরীক্ষাতে মনে করো একজন তো ফার্স্ট হয়েছে, সে 95, সমস্যা নেই, ক্লাসে দেখা যাচ্ছে আর কেউ 60-এর উপরেই তুলতে পারে নাই, তো তুমি ওই জায়গায় পেয়েছো, ধরো তুমি মনে করো পেয়েছো 43, অনেক কম, তো তুমি বলতে পারবা কি যে ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট দিতে খারাপ করছে, ক্লাসের কেন্দ্রীয় প্রবণতাই তো হচ্ছে কত 60 মার্কস, আমি হচ্ছে আশেপাশে আছি, মোটামুটি আমার কেন্দ্রের আশেপাশে আছে, সো স্ট্যান্ডার্ড বা বিলো স্ট্যান্ডার্ডের আছি, সো এগুলো হচ্ছে যে মোটামুটি আমাদের কেন্দ্রীয় প্রবণতার উদাহরণ। তাহলে তোমরা কি এটা লিখতে পারবা? দেখো কিছু অবিন্যস্ত উপাত্ত, এলোমেলো উপাত্ত যদি দেওয়া থাকে তাদেরকে আমাদের প্রথম কাজ ক্রমানুসারে সাজালে সেই উপাত্ত সমূহের মানের কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার যে ক্ষমতা আছে বা প্রবণতা আছে, এই প্রবণতাকে বলা হয় তোমার কেন্দ্রীয় প্রবণতা। এটা কি বুঝতে পেরেছো কিনা বলো, এটা কি বুঝতে পেরেছো কিনা বলো দেখি। ভাইয়া এত চেঁচামেচি কেন, দাঁড়াও, এটা কি বুঝতে পেরেছো কিনা বলো দেখি। দেখ চেঁচামেচি আমার বাসার পাশে হচ্ছে, চিলে চিলে, চেঁচামেচি আমার বাসার পাশে হচ্ছে, চিলে চিলে। হ্যাঁ বাচ্চারা বাসার পাশে ওই যে নিচে পিচ্চিরা চিলাচিলি করতেছে, আমি দেখি মাইকে কোনো কিছু করা যায় কিনা দেখি। না আমার মাইক ঠিক আছে, সব ভালো মতো প্লাগ করা আছে, দেখি আমার নয়েজ, এটা ফেসবুকের একটু নয়েজ রিডাকশন একটু টেকনোলজি ইউজ করা উচিত, এই মেটা না এনে এগুলোতে একটু ইমপ্রুভ করতে পারে। এত মেটামোটা না এনে এগুলোতে নয়েজ ক্যান্সেলেশন দিলে বাইরের নয়েজটা আসতো না। যাই হোক, তাহলে আমরা একটু দেখি, চলো এই যে কেন্দ্রীয় প্রবণতার মানে ইয়াটা কি, বৈশিষ্ট্যগুলো কি কি একটু লিখে রাখো। বৈশিষ্ট্য কেন্দ্রীয় প্রবণতার, বৈশিষ্ট্য, সো এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ইহাকে মান দ্বারা প্রকাশ করা হয়। ইহাকে মান দিয়ে প্রকাশ করা হয়। আর 2 নাম্বারটা হচ্ছে ইহা অন্যান্য মানের প্রতিনিধিত্ব করে বা অন্যান্য উপাত্তের প্রতিনিধিত্ব করে। ভাইয়া একটা হচ্ছে ইহাকে মান দিয়ে প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে ইহা অন্যান্য মানের বা অন্যান্য উপাত্তের প্রতিনিধিত্ব করে। প্রথমটা মান দিয়ে প্রকাশ করা, এটা আমরা মোটামুটি বুঝছি। অন্যান্য মানের প্রতিনিধিত্ব করে মানে কি বলো, যে ধরো আমাকে একটা টেবিল দেওয়া আছে, যে একটা টেবিল অফ ইনফরমেশন বা টেবিল অফ সাম ডেটাস, রাইট? সো ডেটাস ন্যাচুরালি ডেটাই হয়, ডেটা সিঙ্গুলার, হাউএভার। সো আমরা এই ডেটাগুলোকে নিয়ে আমাদেরকে যখন একটা বলে যে এই টেবিলটার গড় হচ্ছে এত, তার মানে কি আমাকে নির্দেশ করে না যে ওই প্রত্যেকটা মানের গড় আমার কাছে এত, ওই জিনিসগুলো হচ্ছে আমাদের একটা কেন্দ্রীয় প্রবণতা। সো কেন্দ্রীয় প্রবণতা মোটামুটি আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। সো কেন্দ্রীয় প্রবণতা 3টা নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় প্রবণতা 3টা আছে, 1 গড়, 2 মধ্যক, 3 প্রচুরক। 1 গড়, 2 মধ্যক, 3 প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক। অলরাইট, সো আমরা আজকে গড় নিয়ে আলোচনা করব একটু, হ্যাঁ একটু গড় নিয়ে আলোচনা করব। গড়টা হচ্ছে মোটামুটি 3 প্রকার, আমি একটু মুছে দিই। আচ্ছা এদেরকে একটু জেনারেল ডিসকাশন দিই, হ্যাঁ কেন্দ্রীয় প্রবণতা গড় কাকে বলে, মধ্যক কাকে বলে, আর প্রচুরক কাকে বলে। গড়টা তো আমরা জানি, এটাকে বলা হয় মিন, যে এটা আমরা সারা জীবন ধরে যে ওই যে প্রত্যেকটা মানের একটা এভারেজ ভ্যালু যেটা বের করার জন্য আমরা চেষ্টা করেছি, সেটা গড় চিনি। মধ্যক হচ্ছে
যতগুলো ইনপুট আছে, যতগুলো ইনফরমেশন আছে, তার সবচাইতে মিডলের যে ভ্যালুটা, এটাকে আমরা যাচাই করা। অলরাইট, তার মানে একটা চার্টের মধ্যে সবচেয়ে এফেক্টিভ আমরা নর্মালি আসলে কি দেখি বলতো, যে একটা ক্লাসের ইন জেনারেল, আমি যদি তোমাদেরকে বলি যে একটা ক্লাস ভালো কি খারাপ ইন জেনারেল, বা আমি যে তোমাদেরকে পড়াচ্ছি এটা আমি কতটুকু এফিসিয়েন্টলি পড়াতে পেরেছি, এফেক্টিভলি পড়াতে পেরেছি, এটা কিসের উপর ডিপেন্ড করে বলো তো? সবচেয়ে যারা খারাপ করেছে একদম, যারা অবশ্যই যারা খারাপ করে যারা ভালো করে, এটা অবশ্যই আমাদের একটা বেঞ্চমার্ক বা আমাদের অবশ্যই ক্রেডিট আছে। স্টিল বলো তো আমি কোনটাকে বেশি কাউন্ট করব, যে দুই একজন সবচেয়ে ভালো করছে ওইটার উপর ডিপেন্ড করে, নাকি দুই একজন একটু খারাপ করেছে ওইটার উপর ডিপেন্ড করে? অবশ্যই না, আমি কাউন্ট করব হচ্ছে এভারেজ, সবচাইতে বেশি, বা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা, এত নয়েজ, সো ম্যাক্সিমাম স্টুডেন্টরা যত মার্কস পেয়েছে ওইটার উপর ডিপেন্ড করে না আমার এটা নির্দেশ করবে। অলরাইট, সো এটাই হচ্ছে যে আমাদের ফিলোসফি, যে আসলে মধ্যক মানে আমাদের ওই মিডল ভ্যালুগুলোকে নিয়ে কাজ করে। অলরাইট, দেন আমরা যে কাজটা করবো প্রচুরক। প্রচুরক হচ্ছে মেজরিটি, যেখানে ধরো আমার পরীক্ষাতে আছে যে একটা পরীক্ষা হয়েছে, সে পরীক্ষার প্রশ্ন কীরকম হয়েছে এটা ডিপেন্ড করে কিসের উপর বলো তো? সেটা হচ্ছে প্রশ্ন, মানে দেখা হচ্ছে সবাই যদি 100 পেয়ে যায় তাহলে বুঝতেই পারতেছো প্রশ্নের অবস্থা কি। ধুমায় অনেক সহজ হয়েছে। একটা প্রশ্ন যদি মনে করো যে কেউ পাশই করতে পারে না, এমন যদি প্রশ্ন হয়, আর মেজরিটি যদি ফেল করে বসে, তাহলে পরীক্ষার প্রশ্ন কি সহজ বা এটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় না? স্ট্যান্ডার্ড কোনটাকে বলি, যে যদি দেখা যাচ্ছে যে মেজরিটি আমাদের 60 পেয়েছে বা 70 পেয়েছে, এটা ভালো মার্কস পেয়েছে, দুই একজন হয়তো বা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেছে, কিছু ফেলও করতে পারে, বাট ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আমাদের একটা ভালো রেঞ্জ অফ মার্কস ক্যারি করে। এই কারণে এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি প্রচুরক। সো এটাই আমাদের মোটামুটি একটা রেঞ্জ। আচ্ছা, কেউ কি কিছু বলছে? ফাইন, গ্রেট। সো এই কনসেপ্টগুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে আমরা একটু গড় নিয়ে আলোচনা করব। গড়, গড় হচ্ছে এক ধরনের আমাদের কি কেন্দ্রীয় প্রবণতা। অলরাইট, গড় হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা, এটা ট্রু। তবে আমরা মানে গড় কয়েকটা নিয়মে আসলে প্রকাশ করা যায়, বুঝছো? সো গড়ের একটা নর্মাল হিসাব বলি। মোট উপাত্তের মানকে সংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয়কৃত পরিমাপকেই গড় বলে। তবে আমরা এখানে না গড়টা আমরা 3 রকমে শিখবো, একটু ভালো মতো খেয়াল করে এই জিনিসটা। হ্যাঁ, 3 রকমের শিখবো। এক, সেটা হচ্ছে শ্রেণীর বিন্যস্ত, যেখানে শ্রেণী ব্যাপ্তি থাকে একটা। শ্রেণী ব্যাপ্তি কিরকম থাকে ভাইয়া? ওই যে 10 থেকে 20, 20 থেকে 25 এরকম করে সাজানো থাকবে। ওকে, একটা হচ্ছে আমাদের শ্রেণী বিন্যস্ত, আর আরেকটা হচ্ছে আমাদের বলা হচ্ছে গুরুত্বযুক্ত। এটা নিয়ে আমি এভাবে বলবো না। সো এটা নর্মালি বলবো যে আমাদের স্পেসিফাই করা, আলাদা আলাদা করে দেওয়া আছে। সো এটাও শ্রেণী বিন্যস্ত। 2, শ্রেণীব্যাপ্তিহীন শ্রেণী। তার মানে কি একটাতে শ্রেণী ব্যাপ্তি থাকে, ধরো হচ্ছে এ থেকে বি এভাবে দেয়া থাকে, বি থেকে সি এভাবে। তার মানে এটাতে জাস্ট শুধুমাত্র এ বি সি এভাবে ইনফরমেশন দেওয়া থাকে। দুইটাই আমি দেখাবো। তবে এখানে একটা ব্যাপার আছে, বুঝছো? এই যে শ্রেণী বিন্যস্ত যেটা আছে, এটাকে আমরা দুই উপায়ে করতে পারি। একটা হয় বলা হয় তোমার গাণিতিক গড়, যাকে বলা হয় অ্যারাইথমেটিক মিন বলা হয়। গড়ের ইংরেজি নাম হচ্ছে মিন। গড়ের ইংরেজি নাম হচ্ছে মিন। একটাকে বলা হয় তোমার গাণিতিক গড়, আরেকটাকে বলা হয় সহজ পদ্ধতিতে গড়। আমি জানি না এটাকে কেন সহজ পদ্ধতি বলে বা কোন সেন্সে এটা সহজ পদ্ধতি, দেখাবো দাঁড়াও।
সহজ পদ্ধতিতে গড়। তার মানে প্রথমটা আমরা দুইভাবে করতে পারি, সহজ পদ্ধতিতে, আর আরেকটা হচ্ছে গাণিতিক গড়। আর দ্বিতীয়টা শ্রেণীব্যক্তিহীন, এটা অনেক সহজ। প্রথমটার সাথে এটা দ্বিতীয়টার একটু, প্রথমটার সাথে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্রথমটার সাথে একটু এটা লিঙ্ক আপ আছে বা একটু মিল আছে। অলরাইট ভাইয়া, তাহলে আমি একটু শুরু করি প্রথম প্রসেসটা দিয়ে, সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে গড় নির্ণয়। তারপর আমি পরেরটাতে যাচ্ছি। সহজ পদ্ধতিতে গড়, একটু টাইটেল দাও, সহজ পদ্ধতিতে গড়। সহজ পদ্ধতিতে গড়, সহজ পদ্ধতি না, আচ্ছা গাণিতিক পদ্ধতিতে দিয়ে আগে, দুঃখিত, সহজ পদ্ধতিতে দিছি। সো গাণিতিক পদ্ধতিতে কাকে বলে? গড় সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আমাদেরকে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, শ্রেণীর মধ্যবিন্দু নিয়ে কাজ করব, মধ্যবিন্দুর সাথে এটা গুণ করব, গুণ করে এই যে এখান থেকে যাই এফআই ইউআই পাবো। এফআই হচ্ছে আমাদের, মনে করো, আচ্ছা এখানে আমি এক্সআই দিছি না, এটা তো হচ্ছে পরের হিসাব। আমি শ্রেণী মধ্যবিন্দু আর গণসংখ্যা নিয়ে পরে কাজ করব। আচ্ছা এটা নিয়ে একটু চলো আমি একটু হিসাব করে দেখি। একটা শ্রেণী নেই, দাঁড়াও দাঁড়াও আমি একটা হিসাব নেই, চার্ট নিলে আমি বই থেকে, দাঁড়াও, 3টা 4টা, 25 থেকে 34, 35 থেকে 44, একটা শ্রেণী ভিত্তি নেই, একটা শ্রেণী লিখি, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 85, 84, 85 থেকে 95। অলরাইট, সো এই হচ্ছে অবস্থা। আমাদেরকে সহজ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। 5, 10, 15, 20, 30। 5, 10, 15, 20, 30। এরপর আমাদেরকে বলছে 16 আর 4। ওকে ভাইয়া, আমাকে যখন সহজ গাণিতিক পদ্ধতিতে, বা এটাকে বলা হয় অ্যারাইথমেটিক মিন, এটাকে বলা হয় অ্যারাইথমেটিক মিন। যখন আমাদেরকে এটা বলে তখন আমাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে জানো? শ্রেণীর মধ্যবিন্দুটা নির্ণয় করতে হবে। শ্রেণীর মধ্যবিন্দু কি হবে? উচ্চসীমা, শ্রেণীর উচ্চসীমা যোগ কি বলা হয়, নিম্নসীমা, ডিভাইডেড বাই 2। এটাকে কি বলা হয়? মিডল ক্লাস বা মধ্যবিন্দু। ওকে, এদের মধ্যে মধ্যবিন্দু আসলে কত আসে বলো তো? 29, 59 আসে। 59কে যদি আমি ভাগ করি 29.5, অন্য কালি কলম কই? কেউ কিছু বললে আমাকে অবশ্যই জানাবা এখানে। কেউ একটু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সাথে সাথে করে ফেলবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 29.5। তো আমরা দেখবো এখানে সবসময় বাড়তেছে কত করে বলো তো? এখানে বাড়তেছে আমাদের 9 করে, তো অলওয়েজ 10 করে বাড়তেছে, দুঃখিত। 10 করলে আমাদের এই মধ্যমানগুলো 10 করে সবসময় বাড়বে। 39.5, 49.5, 59.5, 69.5, 79.5, 89.5। ওকে ফাইন। এখন আমাদের কাজ কি জানো? এখানে এফআই ইউআই না, এখানে আমাদের এফআই আর এক্সআই কে গুণ করতে হবে। এটা কিন্তু আমি চার্ট করেছি কিসের জন্য জানো? এটা হচ্ছে আমাদের ওই যে সহজ পদ্ধতির জন্য। স্টিল তোমরা জাস্ট করবা এই ধাপটা বাদ দিবা, এই ধাপটা বাদ, এই ধাপটা অ্যাড করলেই আমাদের চলে আসবে কি বলতো জিনিসটা চলে আসবে আমাদের সহজ পদ্ধতিটা। সবসময় মাথায় রাখবা সহজ পদ্ধতিতে যেটা, সেটা হচ্ছে একটু অ্যাকুরেট, সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতি যেটাই বলো। আর এটা হচ্ছে একটু, ঠিক আছে, এটাও ট্রু, ওইটাও ট্রু, বাট ওইটাতে আমি একটু বেশি অ্যাকুরেট পাই। অলরাইট, সো এদের থেকে আমি কি করবো জানো? এবার এদেরকে গুণ করবো। গুণ করলে আমাদের কাছে কত আসে? ক্যালকুলেটর দিয়ে দেখি কত আসে। এটা হচ্ছে 29.5 ইন্টু 5, 147.5, 147.5। আমি একটু ক্যালকুলেট করি এদেরকে। বইতে দেওয়া আছে 395 আর
72 5.5, 74 2.5, 1190 2085, 1272 358। ওকে, এবার আমাদের একটা জিনিস বের করতে হবে, বুঝছো? এখানে বলবে হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই বের করতে হবে। দেখো, সামেশন অফ এফ আই এক্স আই, এই আইটা মানে কি জানো তোমরা? আই মানে হচ্ছে অলওয়েজ ইনিশিয়াল, আই মানে ইনিশিয়াল, বা আমরা এই হিসাব ধরি আর কি, যে প্রথমটা থেকে শুরু করতেছি। অলরাইট, এফ আই ইউ আই হচ্ছে আমাদের এই সবগুলোকে যোগ করব। একটা জিনিস মাস্ট খেয়াল রাখবা ভাইয়া, আমরা তো এদেরকে যোগ করতে পারতাম, এদেরকে যোগ করে আমি গুণ করে দিলেও হবে না, এটা হবে না। অলরাইট, আমি এদেরকে যোগ করতে হবে আলাদা আলাদা করে। এটা করতে গেলে কিন্তু পরে ধরা খাবা, সবসময় এটা মিলে না। তো এদেরকে যোগ করলে আমাদের কাছে আসে কত? সামেশন অফ এত ইজ ইকুয়াল টু 6190। তো তুমি এখানে লিখবা যে টোটাল সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 6190। টোটাল গণসংখ্যা আমার কাছে কত আসে, এটাকে নাম দিবা হচ্ছে এন। এন ইজ ইকুয়াল টু কত? 20 50 70, আর এদিকে হচ্ছে 30 100। এন ইজ ইকুয়াল টু 100। তো আমাদের সূত্রটা হচ্ছে গাণিতিক গড় ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই ওভার, আমি শুধুমাত্র এন দ্বারা ভাগ করলে আমার কাছে কত আসে? 6190 ডিভাইডেড বাই 100, আমার কত আসে? 61.9। দেখো তো কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা তোমাদের কাছে? আর যদি একদম সুন্দর মতো তুমি যদি লিখতে চাও যে ভাইয়া বইতে একটা সূত্র লেখা আছে এইরকম, এটাও ট্রু, এভাবে লেখা যায়। সো বইতে লেখা আছে ভাইয়া গড় ইজ ইকুয়াল টু 1/n সামেশন অফ হাবিজাবি ইজ ইকুয়াল টু, এভাবে লেখা। তারপর হচ্ছে এভাবে লেখা ভাইয়া এফ আই এক্স আই। ভাইয়া ভয় তো লাগতেছে, কি করা যায়? চিন্তার কোনো কারণ নাই। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে n ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু, কারণ একটা সামেশনের মধ্যে সবসময় মাথায় রাখবা এটাকে বলা হয় সামেশন, সবগুলো যোগ করা। সামেশন মানে হচ্ছে আমার এই সিলসিলা চলতে থাকবে। এফ আই ইয়া মানে হচ্ছে, দাঁড়াও, আচ্ছা এখানে i ইজ ইকুয়াল টু 1 দেওয়া, n না, i ইকুয়াল টু 1, তার মানে নিচে সবসময় শুরু আর সামেশনের উপরে সবসময় শেষ। এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা বেসিক কনসেপ্ট, মানে এটা আমাদের নর্মালি ইন্টিগ্রাল ক্যালকুলাস তুমি যখন করতে যাবা এই কনসেপ্টটা থেকে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আসে। নিচে হচ্ছে আমার লোয়ার লিমিট, মানে কোথা থেকে শুরু হয়, i ইজ ইকুয়াল টু 1 প্রথমটা, i ইজ ইকুয়াল টু 2 দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টার, এফ আই মানে দ্বিতীয়টার, F3 মানে এটা, I মানে ইনিশিয়েট করবে বা প্রপাগেট করবে কোথা থেকে, আর কে মানে হচ্ছে শেষ, মানে যেখান পর্যন্ত আমাদের শেষ হয়ে যায়। এখানে জাস্ট বলেছে আর কি এইটুকু। আর এন তো বলেছে হচ্ছে আমাদের এই যে মোট গণসংখ্যা। তোমরা আমাকে একটু বলো যে এই যে গাণিতিক গড় এটা নির্ণয় করতে গেলে আর তোমাদের কোনো সমস্যা হবে কিনা? গাণিতিক গড় কি করব? সিম্পলি আমি মধ্যবিন্দু নির্ণয় করব, আর এখানে গণসংখ্যা, মধ্যবিন্দুর গণসংখ্যাগুলোকে গুণ করতে থাকবো, গুণ করে লাস্টে যোগ করে দিব, যোগ করে এভাবে আমি ভ্যালুগুলো বের করবো। আমাকে একটু বলো এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা 85 থেকে 94 হবে, দুঃখিত, এই ছাপায় ভুল, ঠিক করে নাও একটু। 94 কোনটা দেখা যায় না, দাঁড়াও, এক পাশ দেখা যাচ্ছে না তাই না? একটু দাঁড়াও, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আই হোপ এখন দেখা যাচ্ছে। ভাইয়া কেটা কি? এক্সাক্ট ভালো প্রশ্ন করেছো, কেটা কি? কেটা হচ্ছে আমার শেষ লিমিট, মানে কোথায় গিয়ে শেষ হবে। তো আমার তো এখানে শেষ নাই তাই না, যে কত পর্যন্ত, কয়টা রাশি আছে, 1 2 3 4 5 6 7টা, তাহলে এখানে দিয়ে দিবা 7 নাম্বার শ্রেণী পর্যন্ত। কে এই কারণে তোমার এখানে কে দিয়ে দিয়েছে, কারণ এখানে তো শেষ এক একটা সূত্রের জন্য এক এক রকম, এই কারণে এটা বলে দিয়ে গেছে। নিচে হবে লোয়ার লিমিট বা যেখান থেকে স্টার্টিং পয়েন্ট, আর এখানে হবে এন্ডিং পয়েন্ট। তার মানে সামেশনের জন্য এখানে হবে ধরলাম উপরে হবে এন্ডিং পয়েন্ট, সামেশনের জন্য উপরে এন্ডিং, আর নিচে কি, নিচে হচ্ছে স্টার্টিং। সামেশনের জন্য উপরে এন্ডিং, নিচে স্টার্টিং। নিচে হচ্ছে এই যে কোথা থেকে শুরু হচ্ছে এটা প্রকাশ করে, আর উপরে হচ্ছে কোথায় শেষ হবে এই জিনিসটা। তো গাণিতিক গড় যদি এটা হয়ে থাকে, তাহলে আমি আরও একটা ম্যাথ
তোমাদেরকে একটু করাই দিই, তবে আমি এর আগে একটু নর্মাল সিস্টেমটা পড়াই দিই, যে সহজ পদ্ধতি, এটা নিয়ে তোমাদের অনেক জল্পনা কল্পনা, অনেক প্রশ্ন থাকে। সো 2 নাম্বার সহজ পদ্ধতি। সহজ পদ্ধতিতে গড়। সো এই গড় নির্ণয়ের জন্য আমাদের একটা সিস্টেম আছে, হ্যাঁ। এটা একটু মুছে দিই, আমি একটু চার্টটা করে ফেলি, হ্যাঁ। এই চার্টের মধ্যে করা যায় কিনা একটু দাঁড়াও, চার্ট কি সেম নাকি না, নতুন একটা আমাদের ইয়া দিয়ে আছে, ফাইন। ওকে 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 ওকে, হুম, ডিং 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 ডিং, ওকে ফাইন, এফআই ইউআই লাগবে। তো ভাইয়া তাহলে আমরা এখন এখানে একটা কাজ করব, নতুন করে একটা চার্ট সাজাই। চার্ট দেওয়া আছে 2 থেকে 6, 6 থেকে 10, আমি পুরোটা নিব না, যতটুকু নেওয়া যায় 2 থেকে 6, তারপর বলা আছে 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18। হ্যাঁ, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন শ্রেণী, কিন্তু এদের ক্ষেত্রে সহজ পদ্ধতি। প্রথমটা কি ছিল, বিচ্ছিন্ন 2 থেকে 6, 7 থেকে এরকম, যদি এরকম থাকে কানেক্টেড থাকে এক একটা, তখন কি আমরা এটা ইউজ করব। 18 থেকে 22, এটা হচ্ছে বয়সের একটা শ্রেণীবিভক্তি, ফাইন, আমি আর করব না। এদের মধ্যে হচ্ছে আবার 4, 8, 12, 16, 20, এটা তো শ্রেণী মধ্যবিন্দু না, দুঃখিত। এটার জন্য আমাদের আবার শ্রেণী মধ্যবিন্দু মানে দাঁড়াও, এটা তো আমার আলাদা জিনিস। 1, 9, 21, 47, 52, 1, 9, 21, 47, 52, শ্রেণী মধ্যবিন্দু কি হবে, যোগ করো, 4, 8, 8কে 2 দিয়ে ভাগ দিলে 4, বাড়তেছে কত করে, 4 করে, তাহলে 4 করে বাড়ায় দাও। ওকে, একটু 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 সাবধান, হ্যাঁ, এই জিনিসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অন্য একটা লাল কালি কলম লই, এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এখানে একটা আমাদেরকে অনুমিত গড় নিতে হয় কেন, এই জিনিসটা আসলে আবার কি, অনুমিত গড় কি, আবার এই যে ধাপ বিচ্যুতি নির্ণয় করবো কিভাবে, এটা আমার ইনিশিয়াল সাজেশন, ব্যাখ্যা দিচ্ছি পরে। ইনিশিয়াল সাজেশন সবসময় দেখবা সবচাইতে মাঝখানের, যে দেখো এই যে গণসংখ্যাগুলোকে সাজানো হয়েছে না, সবচাইতে মাঝখানে যে পয়েন্টটা আছে, সবচাইতে মাঝখানে যে পয়েন্টটা থাকবে, ধরো এখানে 5টা, মাঝখানে কোনটা আছে, 3 নাম্বারটা, সো 3 নাম্বারটাকে তুমি এখানে একটা ধাপ বিচ্যুতি 0 নিয়ে নিবা, মাঝখানে এটাতে 0 হওয়ার সম্ভাবনা কম। যেখানে 0 ধরবা সেটাকে তুমি এ ধরে নিবা, এ কি পরিচয়গুলো একটু পরে আসতেছে, সেটাকে তুমি এ ধরে নিবা। এ ধরে নিয়ে 0 থেকে যত, আমি আবার বলি জিনিসটা, 0 থেকে যত উপরের দিকে যাবো তত মাইনাস বাড়তে থাকবে, যত নিচের দিকে যাবো তত 1, 2 হতে থাকবে। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে আমাদেরকে এই যে গণসংখ্যার সাথে এদেরকে গুণ করতে হবে, এফআই ইউআই, এদেরকে গুণ করতে হবে, গুণ করলে কত আসে এই জিনিসটা। এখন কথা হচ্ছে সবচাইতে ভাইয়া, এই যে এ যে নিলাম আমি, এটার ভিত্তি কি, এটা জিনিসটা কি, তার আগে একটু সূত্রটা লিখে ফেলি। সূত্রটা হচ্ছে, ধরো এক্স বার ইকুয়াল টু, আমাদের লিখতে হবে এ প্লাস, ইন জেনারেল এ প্লাস সামেশন অফ এফআই ইউআই ওভার এন ইন্টু 8। পরিচয়গুলো ভাইয়া, পরিচয় হচ্ছে এই হচ্ছে আমাদের অনুমিত গড়, কারণ আগে তো ম্যাথ পারতে হবে, তারপর না আমরা বেসিকটা জানি, কারণ ম্যাথ পারা জিনিসটা হচ্ছে যে এই ম্যাথগুলো একটু ডিস্ট্রাকটিভ বা একটু আমাদেরকে প্রবলেম করে, এই কারণে আমি আগে শিখাই দিই ম্যাথটা কীরকমভাবে করতে হবে, তারপর আমি জিনিসগুলো রিজনিংগুলো দিচ্ছি একটা একটা করে। এটা হচ্ছে অনুমিত গড়, যেটাকে আমি অ্যাজিউম করেছিলাম। এফআই, এফআইটা হচ্ছে ইন জেনারেল গণসংখ্যা, এফআই তো দরকার না, আমার সামেশন অফ এফআই ইউআই দরকার। সো গণসংখ্যা ও বিচ্যুতি সংখ্যার
গুণফলের যোগফল। গুণফলের যোগফল এটা একটা। আর এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। কত করে এখানে ব্যাপ্তিগুলা? ব্যাপ্তি হচ্ছে 4টা না 5টা? 5টা করে এখানে, তাই না? অলরাইট, সো আমরা এখানে তাহলে আমরা আমাদের শ্রেণী ব্যাপ্তি কত পাচ্ছি? শ্রেণী ব্যাপ্তি আচ্ছা 5 নাকি 4 দেখো তো, 2 থেকে 6 তাই না? হ্যাঁ, 6 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে আমাদের এত, 2 থেকে 6। আচ্ছা আমাদের শ্রেণী ব্যাপ্তি কি আসলে ঠিক আছে? 6 থেকে 2 গেলে তো হচ্ছে আমাদের 4, 2 3 4 5 6, 2 3 4 5 6 কুল। আমার যেটা মনে হচ্ছে আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি আচ্ছা দাঁড়াও, শ্রেণী ব্যাপ্তি নিয়ে ঝামেলা আছে এখানে। আচ্ছা আমি 5 ধরেই করি, কারণ আমাদের একটা শ্রেণীতে হচ্ছে 5 5 করে বাড়তেছে, তো যদিও এটা এত বিন্যস্ত, তো বিন্যস্ত বলতেছে এটা কানেক্টেড তো একটার সাথে একটা, এই কারণে আচ্ছা 4 করেই দিই, যেহেতু বইতে 4 আছে। আমি পরে এটাকে আবার ব্যাখ্যা করবো, দাঁড়াও। এইচ ইকুয়াল আমি ধরলাম শ্রেণী ব্যাপ্তি হচ্ছে এইচ, আমাদের কত শ্রেণী ব্যাপ্তি? এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি, সূত্রটাকে ব্যাখ্যা করছি। আর এন কি? এন হচ্ছে মোট গণসংখ্যা। এবার আসো সবচাইতে ইন্টারেস্টিং প্রশ্ন, ভাইয়া হোয়াই এটাকে আমি কেন 0 ধরবো? এই জিনিসটা, এটা 0 ধরার বিষয় না, বিষয় হচ্ছে যেই জিনিসটাকে তুমি মনে করো, যে জিনিসটাকে তুমি বিশ্বাস করো বা যে জিনিসটাকে তুমি ঠিক মনে করো, একটা এমসিকিউ প্রশ্নের উদাহরণ ধরি। হ্যাঁ, তুমি পরীক্ষায় একটা জিনিসকে তুমি অনুমান করে বলো, মা তুমি যেটা জানো, ধরলাম তুমি একটা জিনিস জানো, জানলে ওইটা সম্পর্কিত তোমার শিওর কতটুকু বলো তো? 100%। 100% হইলে তোমার এটা থেকে তোমার বিচ্যুত হওয়ার সম্ভাবনা কত? 0। তো তোমার কাজ হচ্ছে তুমি যে কোনো একটা শ্রেণীকে বা যে কোনো একটা ধাপকে তুমি এখানে হয়তো অনুমিত ধরতে পারো। ভাই আমি এটাকে ধরবো অনুমিত, আচ্ছা ধরলাম, ধরলে এখানে তোমার বিচ্যুতি হওয়ার সম্ভাবনা কত? কত? 0। এখান থেকে 0 ধরে বাকিগুলো তুমি করতে পারো। কিন্তু আমরা সবসময় প্রেফার করি কি জানো, যে সবচাইতে মাঝখানে যে শ্রেণীটা থাকে সেখানে আমাদের গড়টা পাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে আমার গড় থাকার সম্ভাবনা বেশি। কেন বলেছিলাম না, ওই যে যদি 3টা সংখ্যার গড় করি, দেখা যাচ্ছে যে সবচাইতে মাঝখানে যে তার আশেপাশে আসলে গড়টা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে প্রেফার করি যে সবচাইতে মাঝখানে যে সেটাকে আমরা অনুমিত গড়, গড় আছে বলে আমরা অনুমান করব, তারপর সেটার রেসপেক্টে তাকে আমি ধাপ বিচ্যুতি ধরবো হচ্ছে 0। যদি ধাপ বিচ্যুতি যদি আমি তার যদি 0 হয়, তো সেক্ষেত্রে উপরের দিকে যাকে যাব সবগুলো হচ্ছে নেগেটিভ, আর নিচের দিকে যতগুলো আসবে সবগুলোকে আমরা ধরবো পজিটিভ। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এদেরকে গুণ করবা, -2, এদেরকে গুণ করবা -9, 0, 47, 102, 104, দুঃখিত, কত আসে? 151 থেকে 11 বিয়োগ গেলে 140, সামেশন অফ কত? এটা FIUI, এটা কত আসে? এটা আসে আমাদের কাছে 10, 21, 31, 31 হচ্ছে 38, 78, 78 হচ্ছে 130। ঠিক আছে নাকি? 78 আর 52, হ্যাঁ 130। ওকে, এবার কাজ গড় নির্ণয় করা তো লাগবে, তাই না? গড়টা হচ্ছে এরকম, এক্স বার ইজ ইকুয়াল টু, অনুমিত কাকে ধরছিলাম? 12। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো কি জানো ভাইয়া, এটাকে একটু চেঞ্জ করে করে দেখো তোমার কাছে ফ্লাকচুয়েট কতটুকু হয়। তোমার এই ভ্যালু এখন যেটা বের করছে, এই ভ্যালু হচ্ছে এতে, তুমি এটা যদি এখানে ধরতা তাহলে এটা কত? এর একটা ফর্মুলা বইতে দেওয়া আছে, এটা সুন্দর করে একটু বলে দিই। সো এর একটা ফর্মুলা আমাদের বইতে দেওয়া আছে, যেটাকে সাধারণত বলা হয়, আচ্ছা ওয়েট, এর এর ফর্মুলাটা আমাদের এখানে ছিল তো, ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা 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 ওয়েট, হ্যাঁ xi মাইনাস এ, ধরো এটা হচ্ছে আমাদের বিচ্যুতির, ইউআই ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখে দিচ্ছি xi মাইনাস এ ওভার এইচ। তাহলে ভাইয়া এই ইউআইটা আমি কিভাবে নির্ণয় করছি? ফর্মুলাটা দেখেন, এর একটা ফর্মুলা ছিল, এটা হচ্ছে ইউআই ইন্টু এইচ প্লাস, দাঁড়াও, এটা হচ্ছে xi মাইনাস ইউআই ইন্টু এইচ ইজ ইকুয়াল টু এ, এর একটা ফর্মুলা ছিল। যাই হোক, বিচ্যুতিটা ভাইয়া কীভাবে নির্ণয় করছি? আমি ধরলাম এখানে আছে আমার হচ্ছে অনুমিত গড়, রাইট? তাহলে আমার এখানকার বিচ্যুতি কত? ফর্মুলা অনুযায়ী দেখো, খেয়াল করে দেখো, আমি ধরলাম হচ্ছে এখানে আছে 12, xi, ওইটার xi কত? ওইটার xi হচ্ছে মনে করো 12, 12 থেকে 12 বিয়োগ দিলে কত হয়? 0। h কত? h হচ্ছে আমি ধরলাম 4, 0, কুল। অলরাইট, তারপর আমরা কি করি? এরপর ধরলাম ভাইয়া এটা,
এটা হইলে আমার কাছে কত xi কত 8 8 মাইনাস 12 ডিভাইডেড বাই 4 কত আসে অবভিয়াসলি যেটা আসবে কত যেটা আসছে এই যে -1 এইভাবে আমাদের এখানে কাজ করা লাগবে অলরাইট সো ভালো কথা তাহলে আমরা এদের ক্ষেত্রে আসলে কি করব আচ্ছা ভাইয়া এখানে ক্ষেত্রে আমি কেন 4 নিলাম এটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার হ্যাঁ 4 5 নিব না 4 নিব কেন জানো বলো 2 থেকে আমি এমন জায়গা পর্যন্ত যাব যেটা আর অন্য কারো কাছে নাই শুধুমাত্র আমার 2 আছে আমার 4 3 আছে 4 আছে 5 আছে বাট 6 কি আমার না 6 কোথায় চলে গেছে আবার এর কাছেও আছে ওকে আমি 6 কে যদি একে দিয়ে দেই 6 আছে এর 7 আছে 8 আছে 9 আছে 10 কি ওর নিজের না 10 আবার ওর কাছে চলে আসছে 10 যদি আমি ধরি 10 আছে 11 আছে 12 আছে 13 আছে 14 আবার আরেকজনের তার মানে আমি প্রত্যেকটা জায়গায় কয়টা কয়টা করে রাশি পাচ্ছি 4টা করে এই কারণে এখানে আমি ধরলাম হচ্ছে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে আমাদের এখানে 4 করে তাহলে আমার এখানে 12 ধরলাম 12 প্লাস টোটাল কত আসছে 140 ডিভাইডেড বাই এন কত এন 130 ইনটু এইচ কত এইচ হচ্ছে 4 গড় কত আসে আমাকে একটু ক্যালকুলেট করে জানাও সবাই গড় কত আসে আমাকে একটু ক্যালকুলেট করে জানাও 16 পয়েন্ট সামথিং আসার কথা কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও 16 পয়েন্ট সামথিং আসার কথা অনুমানটা কোথায় করব অনুমানটা সবচেয়ে মাঝখানে এখন কত হচ্ছে ভাইয়া সবসময় তো আমাদের এরকম বেজোড় থাকবে না বেজোড় থাকলে মাঝখান পাওয়া সহজ জোর থাকলে কি করব জোর থাকলে নিচেরটা ধরবা মাঝখান তো দুইটা থাকবে দুইটা থাকলে তার মধ্যে নিচে যেটা থাকবে সেটা ধরবা বোঝা গেছে নাকি জানাও একটু আমাকে একটু জানাও বোঝা গেছে কিনা আমাদের বইয়ের অনুশীলনীতে খুব শীঘ্রই যাব তবে এগুলো একটু শেষ করে নেই প্রচুর অঙ্ক শেষ হয়ে যাবে বইতে অনুশীলনীতে খুব একটা বেশি প্রবলেম নাই আর ইয়াও নাই কাজও নাই সমস্যা না আমরা একটু এগুলো একটু ভালো মতো শিখি ক্লিয়ার মুস্তাকিম বলছে আচ্ছা তোমাদের একটা প্রশ্ন সর্বশেষে থাকতে পারে যেটা সেটা হচ্ছে ভাইয়া এই যে ফর্মুলাটা এটার ডিডাকশন বা এটার প্রতিপাদনটা আমরা কোথায় পাবো এই জিনিসটা নিয়ে প্রতিপাদন তোমরা ইন ফিউচারে পাবা উচ্চতর শ্রেণীতে কারণ তুমি ইন্টারমিডিয়েটে এই জিনিসটা পাবা না যে এটার প্রতিপাদন গড় কীভাবে আসছে কারণ এটার যে প্রতিপাদন সেটার উপরে তোমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটা ক্লাস নেওয়া যাবে অলরাইট সো আমার যেটা মনে হয় না প্রতিপাদন শেখানোটা ওয়ার্থ ইট কারণ এত লম্বা প্রতিপাদন শিখা যদি পরীক্ষা যদি না আসে বা পরীক্ষা আসার মতো যদি না হয় সো আমার মনে হয় না এখন তোমাদের এটা জানার দরকার আছে স্টিল এই আমার মনে হয় না যে এখন যেভাবে বুঝিয়ে দিয়েছি এই জিনিসটার সাথে খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা বা খুব একটা বেশি তোমাদের ঝামেলা হওয়ার কথা সো এটা আসলে কি জিনিসটা কি ভাইয়া জিনিসটা হচ্ছে আমি একটা জিনিস অনুমান করেছি সহজ পদ্ধতি জিনিসটা কেন বলেছে আমি একটা জিনিস অনুমান করেছি অনুমানের সাথে তুমি চিন্তা করে দেখো তো একটা জিনিস হচ্ছে মনে করো 12 সেন্টিমিটার তুমি অনুমান করে 11 সেন্টিমিটার আনছো সো তোমার অনুমানটার সাথে তুমি যদি আর সামথিং 0.9 বা 0.8 যদি যোগ করো মানে 0.8 এটুকু যদি তুমি যদি যোগ করো তাহলে কিন্তু তোমার কিন্তু আসল যে ভ্যালুটা ওই 12-র সাথে কিন্তু কাছাকাছি ভ্যালু চলে আসতেছে না এই জিনিসটা আমাকে ইন্ডিকেট করে সহজ পদ্ধতির গড় আমাকে মোর প্রিসাইজ ভ্যালু পেতে সাহায্য করে এই কারণে এটাকে বলা হচ্ছে তোমার মনে করো একটু এফিশিয়েন্ট ওয়ে অলরাইট তাহলে চলো একটু আগাই সামনে আরেকটা হচ্ছে গুরুত্বযুক্ত বলা হয় এটা নিয়ে একটু কথা বলা দরকার সো গুরুত্বযুক্ত বলতে এগুলো বেসিক্যালি কনসেন্ট্রেটেড বা আমাদের আলাদা একটা হিসাব বলে যে আমাদের গণিত সাবজেক্টে এতজন পরীক্ষার্থী দিয়েছে শতকরা পাশের হার এত এই সাবজেক্টে এত এই জিনিসগুলো আমাদের বলা হয় মানে এই তিনটে ইনফরমেশন নিয়ে কাজ করে তো আমরা ইন জেনারেল যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানের ক্ষেত্রে এত কিছু লাগবে না শ্রেণী নাই আমাদের এখানে একটা থাকবে বিষয় 3 নাম্বার যেটা আর কি এখানে কোনো আমাদের শ্রেণী ব্যাপ্তি নেই 3 নাম্বার যে টাইপটা এটা বিষয় পাশের হার আর এটা হচ্ছে পাশকৃত ছাত্র সংখ্যা তো নাকি হ্যাঁ শিক্ষার্থী সংখ্যা বা আচ্ছা স্টুডেন্ট সংখ্যা গণসংখ্যাই দিই ধাপ বিচ্যুতি এটার জন্য লাগে না আর এটাকে আমি একটাকে যদি এফআই বলি এটাকে বলি এক্সআই আর এটাকে বলা হয় ডাব্লিউআই দুটো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জিনিস বাট কানেক্টেড দেখো আলাদা আলাদা দেখো বিষয় বিষয়গুলো ধরলাম গণিত পরিসংখ্যান ইংরেজি বাংলা চারটাই নেই
গণিত, পরিসংখ্যান, ইংরেজি বাংলা। পাশের হার দেওয়া আছে 70, 80, 50, 90। গণসংখ্যা 80, 120, 100, 225, 100, 225। ওকে, আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এদেরকে গুণ করব, WI/XI। ঠিক প্রথমটার মতোই আমাদের জাস্ট এখানে কোনো শ্রেণী দেওয়া থাকে না, বুঝছো? এই জিনিসগুলোকে নিয়ে আমরা কাজ করব, যে এখানে হচ্ছে বিভাগের নাম বা একটা গুণবাচক জিনিসপাতি দেওয়া থাকে এক পাশে, গুণবাচক জিনিসপাতি, আর এটা নিয়ে আমরা একটু কাজ করি। সো এটা যদি কাজ করি তাহলে আমরা কি করব জানো, এখানে এদেরকে নিয়ে আমরা কাজ, মানে প্রথমে এগুলাকে গুণ করব, গুণ করে এই পাশে আনবো, আর এই পাশে এনে আমি সামেশন অফ WI/XI বের করব। তাহলে সামেশন অফ WI/XI বের করতে পারলে তাকে আমি গণসংখ্যা কত, গণসংখ্যা দিয়ে যদি ভাগ দিতে পারি WI দিয়ে, আচ্ছা আমি উল্টে দিচ্ছি না, ঠিক আছে, WI দিয়ে যদি আমি ভাগ দিতে পারি, এটাই হচ্ছে আমাদের সেই গড়টা। 3 নম্বর বিষয় কি, এটা হচ্ছে গুণবাচক বা এটা একটা গুরুত্বযুক্ত উপাত্ত। গুরুত্বযুক্ত উপাত্ত মানে হচ্ছে একটা, দেখুন এটা সাবজেক্টের উপর ভিত্তি করে, এটা একটা গুণবাচক বিষয় নিয়ে, নাম্বার না, কোনো শ্রেণী না, এই জিনিসগুলো না, বাট সেটার উপর ভিত্তি করে যখন এই জিনিসগুলোকে আমাদের আলোচনা করা হচ্ছে, এই যে পরীক্ষার বিষয়, সেটাকে নিয়ে আমরা আসলে ডিল করে। সো তোমরা একটু আমাকে বলো জিনিসগুলো বুঝতে পেরেছো কিনা। 3টা টাইপ, 3 রকম, ক্লিয়ার? যাক, আলহামদুলিল্লাহ। অলরাইট, তাহলে ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, একটু গড়টা একটু ভালো মতো পড়ো। নেক্সট দিন আমরা মানে মধ্যক নিয়ে কাজ করব, এরপরে দিয়ে আমরা প্রচুরক, কিংবা যদি সময় থাকে আমরা একসাথে দুইটাকে শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের এই লেকচারটা আমরা এইটুকুই রাখছি। আগামী দিন তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।